ওসমান হাদিকে কে মেরেছে আপনি দেখেছেন কিনা জানি না। ওসমান হাদিকে কে মেরেছে এই প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে উদ্ধৃত করে একটা কথা বলা হচ্ছে, সেইটা হচ্ছে যে তিনি অমিত শাহকে উদ্দেশ্য করে বলছেন, মমতা ব্যানার্জি অমিত শাহকে উদ্দেশ্য করে বলছেন ওসমান হাদিকে কারা মেরেছেন সেটা আমরা প্রকাশ্যে নিয়ে আসব, আপনারা কাকে লুকাচ্ছেন এটা প্রকাশ্যে নিয়ে আসলে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো করে আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন आप? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আপনার মন্তব্য একটু শুনতে চাই। এখানে মধ্যে অনেকগুলি ফ্যাক্টর। ওসমান হাদিকে যদি ভারতীয় যে দলটা শাসন করতেছে অর্থাৎ বিজেপির প্রধানকে যদি এই অ্যাকুইজিশন ভারতের একজন মুখ্যমন্ত্রী সাবেক উনি দিতে পারেন এবং বাংলাদেশ উত্তাল হয়ে ওঠার সম্ভাবনাটা তিনি দেখছেন, আপনার একটু মন্তব্য শুনতে চাইব। এটা আনফরচুনেটলি পশ্চিমবঙ্গের রাজনীতির অংশ হয়ে গেছে। এটা একটা লিগ্যাল ইস্যু এবং অন্তর্বর্তী সরকারও এ ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল এবং এগোচ্ছিল জুডিশিয়াল প্রসেস, এবং আমি নিশ্চিন্ত যে বর্তমান সরকারও তাই করবে। এটা একটা ইমোটিভ ইস্যু ইয়াং জেনারেশনের মধ্যে, এবং আমরা অবশ্যই চাই যে প্রকৃত অপরাধী যে সে আইডেন্টিফাইড হোক, ধরা পড়ুক এবং তাকে শাস্তি দেওয়া হোক জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে। এটা মমতা ব্যানার্জিরা বলছেন, এটা আমি আমার কাছে কিন্তু একটু পশ্চিমবঙ্গের ওই অভ্যন্তরীণ রাজনীতির একটা কাজ বলে মনে হচ্ছে আমার কাছে। আপনি পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক কাজ বলে আপনি মনে করতেছেন। আমি আপনাকে, আপনি যে সময় চেয়ারে বসেছিলেন সে সময়কার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানবিক করিডোর নিয়ে অনেক কথা হয়েছিল তখন। এইটা আমি প্রথম তখন সেন্স করি যে আপনি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা আসলে দুটি পক্ষে পরিণত হয়েছেন। আমি প্রতিপক্ষ বলবো না, দুটি পক্ষে পরিণত হয়েছেন। কারণ আপনার কথার সঙ্গে ডক্টর খলিলুর রহমানের, যিনি তখন হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তার কথার, নাকি নিরাপত্তা উপদেষ্টা তখন হয়েছেন অলরেডি, তার কথার একটা তফাৎ দেখা যাচ্ছিল। এবং আপনিই প্রথম এটা আসলে আলোচনায় এনেছিলেন যে এখানে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা আসলে ঠিক হচ্ছে কিনা, এটা কাকে জানতে চাওয়া হচ্ছে। আপনি কি আমাদের একটু বলবেন যে এই ব্যাপারটা আসলে মানে কি ছিল? ওইটা এক বছরের বেশি সময় হয়েছে, সেই জন্য আপনি যদি একটু বলেন। না, ওই ঘটনাটা হয়তো 1 বছরের বেশি সময় হয়েছে, কিন্তু আমি তো এই দায়িত্ব ছেড়েছি খুব অল্প দিন আগে। আসলে এটা আমাদেরকে দেখতে হবে যে ফাইনালি কি হয়েছে সেটাই মেনে নিতে হবে, আমাদের সেটাই বুঝতে হবে। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেশন না করা ভালো। বিষয়টা হলো যে ইস্যুটা ছিল কিন্তু ওই যে মানবিক করিডোর বলতে যেটা ওই টেকনিক্যালি মিন করা হয় এরকম কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা কখনোই করা হয়নি। ওখানে যে মানে মানবিক পরিস্থিতি ছিল সেখানে এইড পৌঁছানো নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু না। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা একই সাথে মায়ানমারের সরকারের সাথেও কথা বলছেন, মায়ানমারের যারা বিদ্রোহী আছেন যাদেরকে আমরা আরসা বলছি বা অন্য আরো কিছু নাম আছে তাদের কথা বলছি, তাদের দুইজনের সাথেই কথা বলছেন। এই ব্যাপারটা আসলে কতখানি গ্রহণযোগ্য এবং এখন এটা কি অবস্থা আছে, এখন যদি আপনি বিশ্লেষক হিসেবে বলেন যে মানে আমরা কি কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি? এখন কি অবস্থা আছে এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না। এটা পরিস্থিতিটা খুব একটা অগ্রগতি হয়েছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। এখানে মিয়ানমারের সবচেয়ে বড় সুবিধা যেটা আমি দেখি সেটা হলো যে মিয়ানমারে চীনের প্রচন্ড স্বার্থ আছে, আমাদের দেশে যতখানি তার থেকে অনেক বেশি। কাজেই মিয়ানমার একদিক থেকে ধরে নিচ্ছে যে চীন তাদের বিরুদ্ধে যাবে না। আমি পক্ষে থাকবে আমি সে কথা বলছি না। চীন তো ট্রাইপার্টাইট এফার্টও হয়েছিল, যেটা বকডাউন হয়ে গেছে, কাজ হয়নি কোনো। বাংলাদেশ, মিয়ানমার এবং চীন মিলে চীন একটা মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছিল। কাজে চীনের হয়তো সদিচ্ছা আছে, কিন্তু চীন
মিয়ানমার যা চাচ্ছে তার সরাসরি বিরোধিতা করবে না চীন, এটা হলো আমার রিডিং। কাজে আমরা একটু এখানে বেশ একটু সমস্যায় আছি, এবং এই সমস্যার সমাধানের দিকে যাচ্ছে এমন কোনো ইন্ডিকেশন আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলেছিলেন তার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে অনেক অগ্রগতি হয়েছে, আগামী ঈদে হয়তো এদের মধ্যে কেউ কেউ সেখানে গিয়ে ঈদও করতে পারে, কিন্তু আমরা কোনো অগ্রগতি আসলে দেখি নাই। আমার রিডিং হচ্ছে আপনার সরকার ওই সময় এটা তাহলে রিডিং না, এটা প্রশ্ন, কেন করেছিলেন আসলে বা বলেছিলেন, বা কিসের ভিত্তিতে, ভিত্তিটা কি ছিল? এটা আসলে কি, এটা এক ধরনের একটা আশাবাদ, উনি ব্যক্ত করছিলেন বিরাট একটা সংখ্যক মানুষের সামনে। আপনি জানেন যেটা উনি বলেছিলেন ওই ইফতার পার্টিতে, তার স্পিচে উনি আশা প্রকাশ করছিলেন যে পরবর্তী ঈদ হয়তো ওনারা কি করতে পারবে। এটা উনি আশার বাণী শোনাচ্ছিলেন, কিন্তু আমার মনে হয় না যে উনিও এটা বিশ্বাস করতেন যে 1 বছরের মধ্যে এত বড় সমস্যার সমাধান আমরা করে ফেলতে পারবো। আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা বিষয়টা অত সোজা না। তবে ওই মুহূর্তে হি ওয়াজ লুকিং ফর আইবলস, ইন্টারন্যাশনাল মিডিয়ার উনি আসছেন, উনি একদম চেঞ্জ করে দিচ্ছেন বা ভালো কিছু করতেছেন, এটা বোঝানোর জন্য, মানে অনেক সরকার প্রধানই তা করে। ভালো কিছু করার যে ওনার সদিচ্ছা আছে, এটা অন্তত উনি বোঝানোর চেষ্টা করছিলেন বলে আমার মনে হয়। কিন্তু আমরা তো পুরনো প্রফেশনাল, আমি নিশ্চিন্ত ছিলাম যে এটা ঘটতে যাচ্ছে না, 1 বছরের মধ্যে কেউ ফেরত যাবে। আর একটা বিষয় আছে, কিন্তু এখানে 2-3 বার অ্যাটেম্প্ট হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় টোকেন কিছু মানুষকে ফেরত পাঠানো। আমি তখন লেখায় এবং কথায় সরাসরি বিরোধিতা করেছি এটা, কারণ আমি যদি একটা সোকল্ড টোকেন 5,000 মানুষকে ফেরত পাঠায় দেওয়ার ব্যবস্থা করতে পারি, মনে করুন হয়ে গেল, এটা কিন্তু আমাদেরকে কোনো হেল্প করবে না, এটা হেল্প করবে মিয়ানমারকে হেল্প করবে কিভাবে? তারা তখন এটাকে বিক্রি করবে যে আমরা বাইলেটারালি সমস্যার সমাধান করে ফেলতেছি, কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এটা নিয়ে আর ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। এদিকে কিন্তু যে সময় এই 5,000 লোককে পাঠানো হচ্ছে, ইতিমধ্যে 25,000 বাচ্চা অতিরিক্ত জন্ম হয়ে গেছে। কাজেই এটা এই যে আমরা 5,000 বা 500 দিয়েও শুরু করতে পারি, কিন্তু আমার কথা হলো যে একটা রোড ম্যাপ থাকতে হবে, স্যাক্রোসেন্ট, যেটা ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারবে না। যে আমরা 5,000 থেকে শুরু করবো, তারপরে ওভার 1 ইয়ার, 2 ইয়ার্স, 5 ইয়ার্স আমরা এই 12 লাখ লোককে ফেরত নিয়ে যাবো। এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য কোনো সমাধান বলে বিবেচিত হবে বলে আমার মনে হয়। আমারও মানে আমি আপনার বক্তব্যের সাথে মানে বা চিন্তার সাথে সেই মানে প্রায় একই, আমার মতামতের কোনো দাম নাই, তারপর আমি প্রায় একই মত পোষণ করি। প্রত্যেকেরই মতামতের দাম আছে, কিন্তু একটা প্রশ্ন তুলে এসেই পড়তেছে যে জনাব তৌহিদ হোসেন, আপনার এই মতামত কিন্তু আসলে চেঞ্জ হয় নাই। আপনার তো অনেক আগে থেকে লেখালেখি করেন, হয়তো কোনো একটা সিদ্ধান্তের প্রেক্ষিতে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু, আমি উনাকেও অনেকদিন ধরে চিনি, উনি কিরকম করে বলেন, কিরকম করে ভাবেন, সেটার সাথেও আমি কিছুটা পরিচিত। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে কিভাবে বিবেচিত হইলেন? মানে আপনার চিন্তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটাই, আমি এই শব্দটা এখন বলতেই চাই, অনেকটা বেশি গ্যালারি শো করতে পছন্দ করেন। মানে যা কিছু করেন তার চেয়ে বেশি অনেক কিছু দেখাইলেন বা সেটা সদিচ্ছা হিসেবে পরে বললেন। আপনি উল্টা, আপনি যতটুকু কাজ করলেন তার 3 ভাগের 1 ভাগ বললেন। আপনাকে কেন, মানে ওয়াই ইউ? পৃথিবীতে তো অনেক লোক ছিল। এটা ঠিক, কারণ আপনি কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে আছে না একটা মানে খেলার একটা ধরন তো আছে, ওই ধরনের সাথে আপনি একরকম। এখন এটা এমনও হতে পারে যে এই কারণেই হয়তো আমি ছিলাম চোজেন, যে উনি হয়তো একজন লো প্রোফাইলই চেয়েছেন, মানে হাই প্রোফাইল হয়ে যান না এরকম হয়তো চেয়েছেন, হয়তো ভেবেছেন যে আমি যেহেতু লো প্রোফাইল মেনটেন করি এটাই বেশি কাজে লাগবে, হয়তো ভেবেছিলেন উনি।